শেষ মুহূর্তে রোমাঞ্চ, কিছুক্ষণ সময়ের জন্য দমবন্ধ হয়ে যাওয়ার এক রুদ্ধশ্বাস পরিবেশ। ক্রিকেটেও এমন হয়। সাধারণত ফুটবলে দেখা যায় শেষের 10 মিনিট কিংবা তার 5 মিনিটের মধ্যে যে গোল হয়ে গিয়েছে তারপর আর জিতবে কি জিতবে না এমন একটা রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হয়। কিন্তু আজ যেভাবে সেই সিলেটে বাংলাদেশ দলের বোলাররা পাকিস্তানের ব্যাটারদের চেপে ধরেছিল এবং তারা যেভাবে লড়াই করছিল বুক চিতিয়ে, তা থেকে এক রুদ্ধশ্বাস পরিবেশের তৈরি হয়েছিল। এই রুদ্ধশ্বাসের জয়ের উৎস আগামীকাল হয়তো সকালবেলায় দেখা যাবে। সেটা হচ্ছে কি, অল আউট করতে হবে পাকিস্তানকে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে। বাংলাদেশ চতুর্থ দিনে এসে মনে হলো টেস্টের একটু ব্যাকফুটে চলে গিয়েছে। পাকিস্তান এই দিনটাকে জিতে নিয়েছে 316 রান। ইটস এ হিউজ টোটাল। তারা যে এই 316 রান একদিনে অর্জন করেছে, এর থেকে ভালো ব্যাটিং হতে পারে না। খুবই অসাধারণ ব্যাটিং করেছে তারা। 2-3টা জুটি গড়ে তুলেছে, যেটা তারা সবসময় চেয়েছিল। গতকাল অর্থাৎ আগের দিন যা উমর গুল এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনি বলেছেন এই ম্যাচটা আসলে তারা জেতার জন্য খেলবেন এবং সেই জায়গা থেকে কয়েকটা জুটি তাদের প্রয়োজন এবং সেই লক্ষ্য অনুযায়ী তারা কিন্তু কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটেল ব্যাটাররা যদি আউট না হতো, অর্থাৎ আমরা সালমান আগা কিংবা অন্য যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যদি একজন টিকে থাকতো, তাহলে কিন্তু এটা বড় বিপদের কারণ হতে পারত। তো সেই জায়গাটা না হওয়ার একটা অন্যতম কারণ হলো যে যেভাবে তাইজুল বোলিং করেছেন, সেই তাইজুলের বোলিংকে আমরা সাধুবাদ জানাই। তাইজুল নতুন বলে যেভাবে ব্রেক থ্রু দিয়েছেন, সেটা অসম। এই কারণেই আসলে টেস্টের এই যে সৌন্দর্য, আমরা বলি যে কোনো সেশনে গেমটা পরিবর্তন হয়ে যেতে পারে, গেমটা হাতে চলে আসতে পারে, সেই অবস্থায় রয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে যদি বলা হয়, অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশ এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আসলেও এখন আর ঝুঁকির মধ্যে নেই। যে অবস্থায় রয়েছে, পঞ্চম দিন সকালের প্রথম ঘন্টায় হয়তো অল আউট করে পাকিস্তানকে বাংলাদেশ জিতে যাবে। তারা যদি আক্রমণাত্মক খেলতে যায় বা ম্যাচ উইন করতে যায়, সেক্ষেত্রে তাদের উইকেট খুব দ্রুতই পড়ে যাবে। সকালের সেশনের প্রথম 10 ওভারের মধ্যে এমনও হতে পারে সবগুলো উইকেট পড়ে যেতে পারে বা বাংলাদেশ নিয়ে নিতে পারে। সেই রকম একটা থ্রেট ওভার, মানে সারা রাত বিশ্রামের পর সেরকম একটা থ্রেট হয়তো তারা তৈরি করতে পারবেন, বিশেষ করে পেস বোলিং ইউনিট। যদিও ব্যাটিং উইকেট এখনও উইকেট মানে চরম ব্যাটিং এবং ব্যাটিং বান্ধব, এই কারণেই আসলে কোনোভাবেই বোলাররা খুব একটা সুবিধা নিতে পারছেন না। যেটা আমরা দেখেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন পর্যন্ত একটা ব্যাটেল চলেছে ব্যাটার এবং বোলারদের মধ্যে। ব্যাটেলে বোলাররা অনেক সময় জিতেছেন, আবার ব্যাটাররাও। প্রথম 3 দিনের কথা বাদ দিলে চতুর্থ দিনে এসে একদম ডিফারেন্ট একটা দিন গেছে। পুরো টেস্টের সবচেয়ে রোমাঞ্চকর বলতে পারেন, অথবা সবচেয়ে একটা টাফ ডে বাংলাদেশের জন্য, সেই রকম একটা দিন পার করেছে। কিন্তু এই অবস্থায় কেন এরকম হলো? বাংলাদেশের বোলাররা, পেস বোলাররা যেরকম করার কথা ছিল, সেই জিনিসটা তারা করতে পারেননি বেসিক্যালি। তাসকিনের কাছ থেকে আমরা সবসময় যেরকম ব্রেক থ্রু পেয়ে থাকি, চতুর্থ দিন সকালে তার কাছ থেকে তিনি সেই ব্রেকটা দিতে পারেননি। আবার নাহিদ রানা যেভাবে যে মানের ডেলিভারি দিয়ে থাকেন, সেইটা কিন্তু চতুর্থ দিন তার কাছ থেকে পাওয়া যায়নি। শরীফুলের সেই যে মানে অসম কিছু ডেলিভারি থাকে, একেবারে ছাই করে চিন মিউজিকের মতো নাকের কানের মুখের পাশ দিয়ে চলে যায়, সেই ডেলিভারি কিন্তু অনুপস্থিত ছিল। ফলে পাকিস্তান এই জায়গায় একটু অ্যাডভান্টেজ পেয়েছে। যেটা হচ্ছে স্পিনারদের কাছ থেকে মেহেদী হাসান মিরাজ বা তাইজুল প্রথম দিকে সেরকম একটা সুবিধা করতে পারেননি। ফলে পাকিস্তানের ব্যাটাররা একের পর এক তাদের জায়গাটা সিল করেছেন, জুটি গড়ে তুলেছেন, জুটি গড়ে একটা বড় জায়গায় নিয়েছেন। রমিজ রাজা বলছিলেন একটা, এই যে বাংলাদেশ যেভাবে বোলিং করেছে তাতে হয়তো তারা একটু ব্যাকফুটে রয়েছে, কিন্তু পাকিস্তান তাদের ব্যাটিংটা ভালো করেছে। ব্যাটিং ভালো করার পরও তিনি পাকিস্তানের জয় দেখেন না, কারণ 121 রান বড় টার্গেট। এই টার্গেট এখনও শেষ দিনে 3 উইকেট নিয়ে কিন্তু অ্যাচিভ করা আসলেই সম্ভব নয় বলে মনে করেন তিনি। কারণ হচ্ছে যে এই জায়গা থেকে যে পরিমাণে এফোর্ট দিতে হবে, ইনিংসটাকে টেনে দিতে অনেক রান 50-এর একেবারে টেলেন্ডারদের জন্য, এই রান আসলে তারা করার নয়, বা এই রান মোকাবেলা করে, এই রান চেজ করে 437 রানের বিশ্ব রেকর্ড গড়ে চেজ করে জেতার ক্ষমতা বা সামর্থ্য বাংলাদেশে নেই। উনি বলেছিলেন, রমিজ রাজা যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি যে কোনো একজন ব্যাটারকে 150 রান করতে হতো, 150 রান করা কিন্তু চারটেখানি কথা না,
যেটা 70-71 করে আউট হয়েছে, এখানে তিনি একটু আনহ্যাপি, কিন্তু সেই আনহ্যাপিনেসে কিছু আসে যায় না। যদিও আসাদ তাদের পাকিস্তানের ব্যাটিং কোচ বলেছেন যে তারা আসলে জেতার জন্য খেলবেন এবং জেতার সম্ভাবনা তাদের প্রবল, কিন্তু বাস্তবতা হলো যে সেই সম্ভাবনা বাংলাদেশের দিকেই প্রবল। বাংলাদেশ তার কমফোর্টেবল জোনে পৌঁছে গেছে। একটা ব্যাটেল হয়েছে এখানে, আমরা যত ক্ষণ খেলা হতে দেখেছি এখানে স্লেজিং ছিল, অনেক কিছু ছিল। এই যে সব কিছু থাকার ফলে যে একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছিল, কখনো কখনো মনে হয়েছে যে বোধহয় গেম থেকে তারা অনেক কিছু, মানে ক্রিকেটীয় যে নর্মস রয়েছে সেই নর্মস থেকে বেরিয়ে গেছেন, কিন্তু বাস্তবতা তেমন নয়। এটা পুরো টেস্ট ক্রিকেটের যে একটা বিউটি, এখানে স্লেজিং হবে, এখানে উত্তাপ তৈরি হবে এবং সেই উত্তাপ থেকে তারা নিজের আউটপুট বের করে নেবেন, সেটাই কিন্তু বাংলাদেশ করতে পেরেছে। তাইজুল অসম বোলার, তার সেটা তিনি প্রমাণ করেছেন। ওরা একবার 4 উইকেট অলরেডি নিয়ে নিয়েছেন, কাল যদি আরেকটা উইকেট নিতে পারেন তাহলে 5 উইকেট হাল হবে, তা ম্যাচ সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার একটা প্রতিযোগিতায় চলে আসবেন তিনি। সেক্ষেত্রে এইভাবে যদি আমরা চিন্তা করি তো পুরো গেমটা খুবই ভালো হয়েছে। এরকম ভালো উইকেট সাধারণত খেলা হয় না বাংলাদেশ, সে আমরা দেখে থাকি যে স্পিন উইকেট এতদিন খেলা হয়েছে, সেই জায়গা থেকে একেবারে ট্রেডিশন থেকে বেরিয়ে এসে এক স্পোর্টিং উইকেট এবং কখনো কখনো একদম শার্প ব্যাটিং উইকেট দেওয়া হচ্ছে, যেটা সিলেটে খুবই অসাধারণ উইকেট। এবং এই উইকেটে যখন বাংলাদেশ ম্যাচ জিতবে তাদের কনফিডেন্স খুবই বেড়ে যাবে এবং যে কোনো কন্ডিশনে পাকিস্তানে গিয়েও যে কোনো তাদের যে ব্যাটিং ট্র্যাক হয় সেই ট্র্যাকেও বাংলাদেশ জেতার সক্ষমতা তৈরি রাখে বা রাখবে বা তৈরি হয়ে যাবে। আশা করা যায় বাংলাদেশ কালকে প্রথম সেশনের প্রথম ঘন্টার মধ্যেই খেলাটা শেষ করে তারা পুরস্কার বিতরণী শেষ করে ঢাকায় ফিরে যাবে। দর্শক, এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো বক্তব্য নিয়ে। ধন্যবাদ।